ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল টার্গেট সিভিল সার্ভিস। এখন আজকে তোমাদের জন্য আমি নতুন টপিক নিয়ে এসেছি, সেটা হয়েছে আমাদের ইন্ডিয়ান ইকোনমিকে নিয়ে। সো ইন্ডিয়ান ইকোনমি যখন আমরা পড়ব, সেটা আমরা দুভাবে চিনব ইন্ডিয়ান ইকোনমিটাকে। সো ফার্স্টে আমরা চিনব হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমি। ইকোনমি হয়েছে একটা সিস্টেম যেখানে আমরা কোনো কিছু কাজ করব, আর এই কাজ করার পর সেখান থেকে কিছু পয়সা উপার্জন করব। দ্যাট ইজ, এখানে দুটো টার্ম থাকবে, একটা প্রডিউসার থাকবে আর কনজিউমার থাকবে, আর তাদের মধ্যে কি হবে, ইন্টারাকশান হবে বা ট্রানজাকশান হবে। এই যে পুরো সিস্টেমটা, সেটাকে বলা হবে ইকোনমি। দ্যাট ইজ, ইকোনমি হয়েছে গিয়ে দ্য সাম টোটাল ট্রানজ্যাকশান টেকেন প্লেস in a defined particular geographical area between producer and consumer, সেটা হয়েছে গিয়ে কি, ইকোনমি। তো তার জন্য পার্টিকুলার এরিয়া বলছি কি, ধরো এই এরিয়াতে ধরো ধান হচ্ছে, কোনো কৃষক প্রডিউসার, সে ধান উৎপন্ন করছে, আর ওই ধানটা কে কিনছে, কনজিউমার কিনছে, তাদের মধ্যে একটা বেসিক ইন্টারাকশান হচ্ছে বা ট্রানজ্যাকশান হচ্ছে, কোনো কিছুর বিনিময়ে সে এটা কিনে নিচ্ছে। সো একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়াতে হচ্ছে, তার জন্য সেটাকে আমরা কি বলছি, ইকোনমি ইন এ পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া। তো যেমন আমরা বলছি ইন্ডিয়ান ইকোনমি, রুরাল ইকোনমি, আরবান ইকোনমি, গ্লোবাল ইকোনমি। দেন আমরা আসছি আমাদের নেক্সট পার্ট, সেটা হয়েছে ইকোনমিক্স। ইকোনমিক্স হয়েছে গিয়ে একটা সায়েন্সের ব্রাঞ্চ, যেখানে হিউম্যান বিহেভিয়ারটাকে কি করা হচ্ছে, হিউম্যান বিহেভিয়ারটাকে স্টাডি করা হচ্ছে অ্যালোকেশন অফ লিমিটেড রিসোর্সেস। মানে কি, এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে রিসোর্স হয়েছে গিয়ে তোমার রাইস, আর রাইসটাকে প্রডিউস করে কনজিউমার কিনছে। দেন সোসাইটির যে ডেভেলপমেন্ট হচ্ছে বা যে পরিবর্তন হচ্ছে, সেটাকে অ্যানালাইসিস করছে বা স্টাডি করছে যে সায়েন্সের ব্রাঞ্চ, সেটাকে বলা হয়েছে ইকোনমিক্স। দ্যাট ইজ, দেখে নাও তোমরা যে প্রডিউসার কি করছে, প্রোডাকশন করে প্রফিট পাচ্ছে, কনজিউমার কি করছে, ওই প্রডিউস জিনিসটাকে কিনে স্যাটিসফ্যাকশন হচ্ছে ম্যাক্সিমাম, তাও ম্যাক্সিমাম। আর সোসাইটি কি করছে, ওই দুটোতে ম্যাক্সিমাইজ থেকে সোসাইটির ওয়েলফেয়ারও কী হচ্ছে, ম্যাক্সিমাম হচ্ছে। তো এই যে পুরো স্টাডিটা, হিউম্যান বিহেভিয়ারের যে পরিবর্তনটা বা ডেভেলপমেন্টটা হচ্ছে, ওই লিমিটেড রিসোর্সের উপর ডিপেন্ড করে। দ্যাট ইজ ট্রানজাকশান বিটুইন প্রডিউসার অ্যান্ড কনজিউমারের মধ্যে যে ট্রানজাকশানটা হচ্ছে, তার উপর ডিপেন্ড করে যে পরিবর্তনটা আসছে, সেইটাকে নিয়ে যে স্টাডি হচ্ছে সায়েন্সের ব্রাঞ্চে, সেটা কি বলা হচ্ছে, ইকোনমিক্স। তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম হোয়াট ডু ইউ মিন বাই ইকোনমি। ইকোনমি হয়েছে একটা সিস্টেম, আর ইকোনমিক্স হয়েছে এই সিস্টেমটার স্টাডি। যেহেতু আমরা এই ইকোনমিটা বুঝলাম, তাই আমরা দেখে নেব এই যে নেচার অফ ইকোনমিটা কীরকম ছিল আমাদের ইন্ডিয়াতে যখন ব্রিটিশরা আসেনি। তো আমাদের ব্রিটিশরা আসার আগে আমাদের দুটো ইকোনমি ছিল, একটা ছিল রুরাল ইকোনমি, আরেকটা ছিল আরবান ইকোনমি। রুরাল ইকোনমি ধরে নিচ্ছে একটা ভিলেজ, সেই ভিলেজটা সেলফ সাফিসিয়েন্ট, আর সেটা এগ্রিকালচার বেস ছিল, মানে প্রাইমারি সেক্টর ছিল। সো আমরা দেখে নেব পরবর্তী সময় যখন ডিফারেন্ট সেক্টরগুলো নিয়ে আলোচনা করব, তখন আমরা দেখব যে এগ্রিকালচার প্রাইমারি সেক্টরে পড়ে। সো এখানে যা উৎপন্ন হচ্ছে, সপ্তাহে একদিন বাজার বসছে, আর ওই বাজারে এখানকার মানুষরা কোনো কিছু জিনিসের বিনিময়ে কিনে নিচ্ছে, কিন্তু এখান থেকে কোনো জিনিস বাইরে বিক্রি করছে না, বা বাইরে থেকে কোনো জিনিস ভিতরে ঢুকছে না। দ্যাট ইজ, এই ইকোনমিটাকে আমরা ক্লোজ ইকোনমি বলবো, মানে এখানে কোনো ট্রানজ্যাকশান হচ্ছে না অন্য ভিলেজের সাথে বা অন্য কোনো টাউনের সাথে। সো আমরা যখন ইকোনমিক্সের ডিভিশনগুলো পড়বো, তখন আমরা ক্লোজ ইকোনমি সম্পর্কেও জেনে নেব। সো আমরা এখন আসছি আরবান ইকোনমি। আরবান ইকোনমিতে কী ছিল, দ্যাট ইজ, ওই সময়ের শহরগুলো নিজেদের মানুষের স্বাচ্ছন্দ্য বা তাদের নিজস্ব প্রয়োজন অনুসারে অনেক জিনিস বানিয়ে নিত। সো ওই সময় হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট ছিল। কিন্তু যখন ব্রিটিশরা আস্তে আস্তে আমাদের দেশে আসা শুরু করে দেয়, তখন ওদের আসার পরে আমাদের ইকোনমিক্স, হ্যান্ডিক্রাফট আর অ্যাগ্রিকালচারের মধ্যে কিছুটা ব্যালেন্স হয়ে গিয়েছিল, আর এক্সটার্নাল ট্রেডও প্রচুর বেড়ে গিয়েছিলো। তো আমরা দেখেছিলাম যে আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে কাঁচামাল কিনে নিয়ে অল্প দামে সেগুলো ওইখানে বেশি দামে বিক্রি করতো। সো অ্যাজ এ রেজাল্ট আমাদের দেশে ইকোনমিটা
উপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছিল। সো এই যে নেগেটিভ ইম্প্যাক্ট এখনও যায়নি, কারণ আমাদের দেশ অর্থনৈতিকভাবে খুব দুর্বল হয়ে গেছে, কারণ হ্যান্ডিক্রাফট ইন্ডাস্ট্রি আস্তে আস্তে ডিক্রিজের দিকে চলে যেতে শুরু করে, গ্রাফটা নিচের দিকে নামতে শুরু করে দেয়, কারণ আমাদের দেশে কোনো ইন্ডাস্ট্রি তারা তৈরি হতে দেয়নি। ইন্ডিপেন্ডেন্সের পরে 1947-এর পরে আমাদের দেশের টোটাল যে ইনকাম ছিল সেটা ম্যাক্সিমাম এগ্রিকালচার সেক্টরের উপর ডিপেন্ডেন্ট ছিল, আর 70% মানুষ এই এগ্রিকালচারেই কাজ করত। আর দেশের যে টোটাল প্রোডাকশন সেটা আসতো 50%, টোটাল প্রোডাকশানের 50% আসতো তোমার এই এগ্রিকালচার থেকে। আর তখন আমাদের দেশ গ্রাউন্ড নাটস আর সুগার কেনে ওয়ার্ল্ডের টপেস্ট জায়গা দখল করেছিল, আর কটনে সেকেন্ড। সো কিন্তু আমাদের দেশ এত কিছু করার পরেও ওই সময়ে প্রোডাক্টিভিটি পার হেক্টর লো ছিল। কেন? এখন যেরকম জনসংখ্যা বেশি, তখনও জনসংখ্যা বেশি ছিল, একই প্রবলেম ছিল। তাই এই পপুলেশনের জন্য প্রোডাক্টিভিটি পার হেক্টর লো থাকায় আমাদের দেশ এগ্রিকালচারের উপর ডিপেন্ড করেও তার ইকোনমিকে স্ট্রং করতে পারেনি। দেন হ্যান্ডিক্রাফটেরও অবস্থা খুব খারাপ ছিল, কারণ দেশে তো কোনো ইন্ডাস্ট্রি ব্রিটিশরা হতে দেয়নি। তারা যখন এসেছিল এটার কুপ্রভাব তারা যাওয়ার সঙ্গে সঙ্গেও তারা রেখে গেছে। সো আমাদের ইকোনমিক সিনারিওটা আমি এখানে কিছুটা তুলে ধরার চেষ্টা করছি, জাস্ট আউটলাইন। ডিটেলসে আমি যাইনি, বা ডিটেলসে যেতে গেলে অনেক প্যারাগ্রাফ লাগবে। সো আমরা নেক্সট আসছি আমাদের টপিক গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। সো ইকোনমিক গ্রোথ আর ইকোনমিক ডেভেলপমেন্ট কী? তো হঠাৎ করে আমরা এই দুটো টপিক কেন পড়ছি? ন্যাশনাল ইনকামকে জানার জন্য। আলাদাভাবে যখন আমরা পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট পড়বো, তখন গ্রোথ আর ডেভেলপমেন্টকে আবার জেনে নেব, অনেকগুলো ফ্যাক্টরসের উপর এগুলো ডিপেন্ড করে। দেন ইকোনমিক গ্রোথটা হয়েছে গিয়ে একটা টার্মস অফ ইনক্রিজ, মানে কোনো কিছু বাড়ছে, আর ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে কোনো কিছুর ইমপ্রুভমেন্ট। ইকোনমিক গ্রোথকে একটা হচ্ছে কোয়ান্টিফাইড টার্ম, সেটাকে আমরা স্ট্যাটিস্টিক্যাল গ্রাফের মাধ্যমে দেখতে পারি বা ক্যালকুলেশন করতে পারি। যেমন তার এক্সাম্পল হয়েছে ন্যাশনাল ইনকাম, যেমন রাষ্ট্রীয় আয়। আমাদের দেশে টোটাল রাষ্ট্রীয় আয় উইদিন ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ারে কত আসছে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি, কিন্তু আমরা ডেভেলপমেন্টকে ক্যালকুলেট করতে পারি না। সেটা হয়েছে একটা কোয়ালিটেটিভ টার্ম, সেটাকে জাস্ট আমরা বুঝতে পারি কোনো একটা দেশের সার্বিক বিকাশ ঘটছে কিনা সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন্ডেক্সের মাধ্যমে। দেন যেমন কোনো দেশের মধ্যে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট রিডাকশান, সেটা হয়েছে গিয়ে ডেভেলপমেন্ট টার্মস। সো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট মোটামুটি কাছাকাছি হলেও তা ইকোনমিক্যালি দুটো শব্দের মানে দুই রকম। সো আমরা দেখছি যে কোনো একটা দেশের ন্যাশনাল ইনকাম বাড়ছে, তার মানে কি দেশেরটা ইকোনমিক্যালি গ্রোথ হচ্ছে। ইকোনমিক গ্রোথ হচ্ছে, ন্যাশনাল ইনকাম বাড়ছে, তার মানে আমাদের জিডিপি বাড়ছে, যেটা আমরা প্রায়ই নিউজ পেপারে দেখে থাকি। সো জিডিপি মানে কি? জিডিপি হচ্ছে আমাদের দেশের একটা গ্রোথের প্যারামিটার। জিডিপি হয়েছে আমাদের দেশের গ্রোথের প্যারামিটার, আর সেটা ন্যাশনাল ইনকামটাকে ক্যালকুলেট করতে হেল্প করে। সো আমরা আগেই দেখেছি যে ইকোনমিক গ্রোথ বাড়লে ন্যাশনাল ইনকাম বাড়ে, ন্যাশনাল ইনকাম বাড়লে জিডিপি বাড়ে। সো জিডিপির ফুল ফর্ম হয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। দেন আরও দেখে নিয়েছি ন্যাশনাল ইনকাম আরও চারটে প্যারামিটার উপর ডিপেন্ড করে, জিডিপি, জিএনপি, এনডিপি, এনএনপি। সো এগুলো আমরা পরে জেনে নেব। সো আজকে আমাদের মুখ্য বিষয় হয়েছে জিডিপি। এখানে এদের ফুল ফর্মগুলো দেওয়া আছে। জিএনপি মিন্স গ্রস ন্যাশনাল প্রোডাক্ট, এনডিপি মিন্স নেট ডোমেস্টিক প্রোডাক্ট, এনএনপি মিন্স নেট ন্যাশনাল প্রোডাক্ট। এখন আমরা জেনে নেব জিডিপি কি। সো জিডিপি হয়েছে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, মিন্স হয়েছে গিয়ে সাম টোটাল অফ মনিটারি ভ্যালু অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অ্যাট এ ফাইনাল স্টেজ উইদিন এ জিওগ্রাফিক্যাল বাউন্ডারি অফ ইন্ডিয়া উইদিন এ ফাইন্যান্সিয়াল ইয়ার। মিন্স হয়েছে গিয়ে এটা হয়েছে একটা জিওগ্রাফিক্যাল এরিয়া। এই জিওগ্রাফিক্যাল এরিয়াতে আমি ধরো গম বানালাম, গম উৎপাদন করছি, সেই গমটা কি হলো, 5 টাকা দিয়ে আমি গম বানালাম, ধরো উৎপাদন করতে 5 টাকা লাগলো, সেই গমটা কি হলো, ময়দা হতে 10 টাকা লাগলো। দেন ওইটা থেকে কি হলো, ময়দা থেকে
আলটিমেটলি পাউরুটি হলো, সেটা 20 টাকা লাগলো, আর সেই 20 টাকার পাউরুটিটা আলটিমেটলি বার্গার হলো, বাজারে আসলো, 100 টাকা নিল। এই যে ফাইনাল স্টেজটার যত টাকা, এই যে 100 টাকা, সেটাই হয়েছে গিয়ে আমাদের দেশের জিডিপি। সো জিডিপিটা ক্যালকুলেশন করা হয় ইন এ ফাইন্যান্সিয়াল ইয়ার, যে এই বছরের 1 এপ্রিল থেকে সামনের বছরের 31 মার্চ অবধি। আর এই ফাইন্যান্সিয়াল ইয়ার আর ক্যালেন্ডার ইয়ারটা কখনো এক হয় না, কারণ জিডিপিটা সবসময় ক্রপিং সিজনের উপর ডিপেন্ড করে। আর ক্রপিং সিজনটাই শুরু হয় এই 1 এপ্রিল টু 31 মার্চ, শেষ হয় গিয়ে 31 মার্চ। তো ওই 31 মার্চে গিয়ে আলটিমেটলি কোনো একটা প্রোডাকশান কমপ্লিট হয়। সো প্রোডাকশান কমপ্লিট মিনস হয় যে ক্রপসগুলো আলটিমেটলি কাটা হয় ওই টাইমে। তো আলটিমেটলি যে জিডিপিটাও কীভাবে এই ফাইন্যান্সিয়াল ইয়ারে ক্যালকুলেট হচ্ছে, ক্যালেন্ডার ইয়ারে ক্যালকুলেট হয় না। আর ক্যালেন্ডার ইয়ার যদি আমি ধরি তাহলে মিডল ক্রপিং সিজন পড়ে যাচ্ছে, তো ফাইন্যান্সিয়াল ইয়ারটা ওইভাবেই ধরা হয়। তো এখন আমরা আসছি এইভাবেই, তাই ইন্ডিয়াকে অ্যাগ্রো বেসড ইকোনমি বলা হচ্ছে, তার জন্য অ্যাগ্রো বেসড ইকোনমি বলা হচ্ছে। দেন আমরা আসছি জিডিপির দুটো ফ্যাক্টর আছে, দুভাবে আমরা জিডিপি ক্যালকুলেট করতে পারি। একটা হয়েছে ফ্যাক্টর কস্ট আর একটা হয়েছে মার্কেট প্রাইস। তো ফ্যাক্টর কস্ট হয়েছে 4টা জিনিসের উপর ডিপেন্ড করছে। একটা হয়েছে ল্যান্ড, লেবার, মার্কেট, এন্টারপ্রেনারশিপ। আর মার্কেট প্রাইসটা পরে দেখছি। তো ফ্যাক্টর কস্ট মানে হয়েছে যদি কোনো কিছু জিনিস আমার তৈরি করতে লাগে, আমার কি লাগবে? অবশ্যই ল্যান্ড লাগবে, তারপরে তাতে আমার কি দিতে লাগবে? লেবার যোগান দিতে লাগবে, তারপরে ওই জিনিসটা মার্কেটে আসতে লাগবে, দেন কি আসবে? প্রফিট আসবে। তো জিডিপি ইন ফ্যাক্টর কস্ট কটা জিনিসের উপর ডিপেন্ড করে? 4টে ফ্যাক্টরের উপর নির্ভর করে। একটা হয়েছে ল্যান্ড, লেবার, মার্কেট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। মিন্স হয়েছে কোনো একটা জিনিস আমি বানালাম, যেমন ধান উৎপাদন করলাম, এই ধানটাই ধান উৎপাদন করতে, সেটা হচ্ছে গ্রস, এই ধানটা উৎপাদন করতে আমার 4টা ফ্যাক্টর লাগছে, ল্যান্ড লাগছে, লেবার লাগছে, মার্কেট লাগছে, দেন প্রফিট হচ্ছে। দেন এই ল্যান্ড লেবার এর সাথে এই টোটালটাকে বলা হচ্ছে কি? ফ্যাক্টর কস্ট। এই টোটালটাকে বলা হচ্ছে ল্যান্ড, লেবার, মার্কেট, এন্টারপ্রেনারশিপকে বলা হচ্ছে ফ্যাক্টর কস্ট। এই ফ্যাক্টর কস্টের সাথে যদি ট্যাক্সকে প্লাস করে দিই, ট্যাক্স মানে কে পাচ্ছে? গভর্নমেন্ট পাচ্ছে। আর সাবসিডি হয়েছে গিয়ে গভর্নমেন্ট, ধরো এই ট্যাক্স থেকে কিছু সাবসিডি দিয়ে দিল, ধরো কোনো কিছুর, যেমন পড়াশোনা করার জন্য আমাদেরকে গভর্নমেন্ট অনেক সাবসিডি দিচ্ছে, সোসাইটির ওয়েলফেয়ারের জন্য কোনো সাবসিডি দিচ্ছে, এই ট্যাক্স থেকে কিছু পরিমাণ অংশ কেটে দিচ্ছে, সেটা গভর্নমেন্ট দিচ্ছে আমাদের এনকারেজ করার জন্য। তো এই যে সাবসিডিটা মাইনাস হয়ে গেল, সেটাকে আমরা ইনডাইরেক্ট ট্যাক্স বলছি। তো আরেকভাবে আমরা বলতে পারি ফ্যাক্টর কস্ট প্লাস ইনডাইরেক্ট ট্যাক্স ইজিক্যাল টু মার্কেট প্রাইস। তো আলটিমেটলি যে জিনিসটা আমরা বাজারে পাচ্ছি, কোনো বিস্কুট বা কোনো ব্যাটারি বা যে কোনো জিনিস আমরা মার্কেটে পাচ্ছি, সেটা কি হচ্ছে? ফ্যাক্টর কস্ট, মানে সেটা তৈরি হতে যা লেগেছে প্লাস গভর্নমেন্ট আমাদের থেকে টাকা নিচ্ছে, সেটা ট্যাক্স মাইনাস সাবসিডি হলে কখনো কখনো সাবসিডি দেয়, কখনো কখনো দেয় না, এটা গভর্নমেন্টের ইচ্ছা, ইজিক্যাল টু মার্কেট প্রাইস।